মেয়েটার বুক কাঁপছে, নিদারুণ কম্পন বক্ষস্থল জুড়ে, ভিতরে অস্থিরতা। প্রভাতে ঘুম ভাঙতেই এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল তার সঙ্গে। হাতের চিঠিটার দিকে মোটা মোটা ঘন ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে তাকিয়ে রইল ভাবুক দৃষ্টিতে নিষ্পলক। এখনকার সময় চিঠি, কি সুন্দর হলুদ খামে মোড়ানো একটা চিঠি, কিন্তু তার উপর প্রেরকের প্রাপকের ঠিকানা নামধাম কিছু লেখা নেই। তার চেয়ে বেশ চিন্তার বিষয় চিঠিখানা রাখা ছিল ওর পেটের উপর। চোখ মেলে অনায়াসে পেয়ে যায় সে। আজকাল কি ডাকপিয়নরা বাড়ি বয়ে এসে পেটের উপর চিঠি রেখে যায়, তাদের কাজকর্ম নির্বেশ সম্পন্ন করছেন। এভাবে মেয়েটার হুট করে মনে পড়ল ওদের গ্রামে ডাকপিয়ন নেই। শহুরে বাতাস লেগেছে এখন এই গায়ে। 10 টাকা ব্যয় করে বাজারে গেলেই কুরিয়ার অফিস। এখন আর সাইকেল চেপে ঘরে ঘরে ডাকপিয়নের চিঠি দেওয়ার সময় বা যুগ কোনোটাই নেই। তাহলে কি এটা উড়ে এসে পেটে পড়ল? ইন্টারনেটের যুগে কে পাঠালো এই চিঠিখানা? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে খাম ছিঁড়ে বের করল চিঠিটা। ভাঁজ মেলে ধরতেই হৃদয়ন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া থমকে গেল ক্ষণিকের জন্য। চক্ষু আয়নায় স্পষ্টত ভেসে উঠছে ছোট ছোট অক্ষরে লেখাগুলো। আরামের ঘুম শেষ তোর নিশু। আমার কলিজা পুড়িয়ে ছারখার করে তুই দিনের পর দিন অনেক আরামে ঘুমাচ্ছিলি। তুই আর তোর পোকা খাওয়া দাঁতগুলো দেখিয়ে খিলখিল করে হাসতে পারবি না, কারণ হাসলেই তোকে আস্ত রাখব না আমি। প্রচুর কাঁদাব, অনেক কাঁদাব তোকে। জানি চিঠিটা পড়ে তোর চেহারার রং বদল হবে, ভয় পাবি, কিন্তু লাভ নেই। এবার পাক্কা খেলোয়াড় হয়ে মাঠে নেমেছি। গোল দিয়ে হাসিল করব নিজের স্বার্থ। আমার মতো একটা মানুষ তোর জন্য কলমের কালি নষ্ট করেছে, পুরো 5 মিনিট সময় নিয়ে এই কথাগুলো লিখেছে। এটা তোর ভাগ্য নিশুরে। এখন থেকে তুই শুধু চোখে মুখে অন্ধকার দেখবি, আর অন্ধকারে বাতি নিয়ে হাজির হলে আমাকে দেখবি। থমেরে বসে রইল নিশাত। লম্বা একটা পৃষ্ঠায় এতটুকুই লিখা, তাও কত ভয়ঙ্কর, মারাত্মক। এত থ্রেটমূলক বাক্য লিখে কে পাঠাল? তড়িৎ বেগে বিছানা ছাড়ল ও। ওর ছোট্ট হৃদয় ভয়ের তাড়নায় অত্যন্ত ক্ষুদ্র হয়ে গিয়েছে যেন। সকাল সকাল এ যেন এক আজব কাণ্ড। ছোট্ট রুমটায় এলোমেলো দৃষ্টি ফেলে টেবিলের দিকে এগিয়ে গেল। বইয়ের ভাঁজে চিঠিটা লুকিয়ে ওড়না নিয়ে দৌড়ে আসে রান্নাঘরের সামনে। মাঝপথে সাক্ষাৎ হয় চাচাতো বোন পিঙ্কির সাথে। সকালেই আমরা হাতে ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো বাড়ির পিছনের গাছ থেকে পেরেছেন মেঝু কাকা আনোয়ার। গতরাতেই বলেছিলেন আমরাগুলো বেশ বড় হয়েছে, পেরে ফেললে ভালো হয়। রোকেয়া ব্যস্ত হাতে রুটি বেলছেন। ও মায়ের দিকে দৃষ্টি তাক করে দরজা থেকেই উচ্চস্বরে বলল, আমার রুমে কেউ এসেছিল আম্মু? মেয়ের দিকে বিরক্ত চোখে তাকালেন রোকেয়া। কাজের সময় ডাকলে বড় রাগ হয় ওনার। বিরক্তি ঝেড়ে বললেন, মকবুল ভাইয়ার মাইয়া টুনি আসছিল তোর কাছে অঙ্ক বুঝতে। ঘুমাস দেখে কতক্ষণ বসে থেকে চলে গেল। এত সকালে? এখন তো ঘড়িতে 7টা বাজে। সবাই কি তোর মতো পড়ে পড়ে ঘুমায়? তুই তো বাথরুমে গেলেও ঘুমাস। আজকে পরীক্ষা আছে, তাই তোর কাছে একটা অঙ্ক বুঝতে আসছিল। মুখ লেটকিয়ে ফেল নিশাত সঙ্গে সঙ্গে। মায়ের এই বাথরুমে ঘুমানোর খোঁটাটা বোধহয় কখনো যাবে না। মানছে ও একটু বেশি ঘুমোয়। ঘুমের তাড়নায় গোসল করতে গিয়ে ঝিমোচ্ছিল একদিন। তখন সে ক্লাস 5-এ পড়ে। বাথরুমের দরজা ভেজিয়ে রাখার দরুন অনেকক্ষণ যাবৎ বেরিয়ে না আসায় রোকেয়া ঢুকে পড়েন। ওর ঝিমানোর হাল দেখে এক মগ পানি ছুঁড়ে মারেন মুখে। মা নাকি নমনীয় হয়, অথচ রোকেয়া কত তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা বলে ওকে। বাথরুমের ওই ঘটনা সমবয়সী বোন পিঙ্কি বাড়ির সবার কানে কানে রটিয়ে দেয়। তারপর থেকে অনেকেই তাকে বাথরুমের ঘুমন্ত পরী বলে সম্বোধন করে। এ নিয়ে পিঙ্কির সাথে ওর তুমুল যুদ্ধ লেগে আছে সেই বয়স থেকেই। ওদের মধ্যে কথা মানেই ঝগড়াঝাটি। এটা যে শুধু এই মজুমদার বাড়ি অবধি সীমাবদ্ধ তা নয়, বরঞ্চ গ্রামের অনেকেই জেনে ফেলেছে। তাতেও পিঙ্কির লম্বা হাত সামিল রয়েছে। রোকেয়া তীররেখা নজরে চেয়ে সশব্দে ধমকে উঠলেন, কি মুখ না ধুইয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি এমন কান ঘটিয়েছিস সকাল সকাল? ভালোই ভালোই বল, নয়তো আমি রোকেয়া নিশাতের আম্মু নিশাতের রোগে রোগে হাঁটি। কারণ আমি জন্ম দিয়েছি তোকে। মায়ের কথায় থতমত খেয়ে গেল নিশাত। আসলেই মা দুরন্ত চালাক মহিলা। কেটে পড়ার নিমিত্তে তরতর করে বলে উঠল, কিছু না। টেবিলের বই অগোছালো ছিল, তাই জিজ্ঞেস করতে এলাম। রাতে আমি বই গুছিয়ে রেখেছিলাম তো তাই। আশ্চর্যজনিত নিশাত। চিঠির কথা মা জানলে তাকে বলতো,
এমনকি তার খুলে দেখার আগে উনি নিজেই পড়ে ফেলতেন। এ ব্যাপারে কোনো রিয়েক্ট করেননি মানে তিনি জানেন না। আর অন্য কাউকে জিজ্ঞেস করলে সৌরভ ভাইয়ার কান অবধি চলে যাবে। চিঠিওয়ালাকে তো পাবে না, উল্টো ওর গাল লাল করে দেবে থাপ্পড় মেরে। কিন্তু কে দিল? চিন্তা করতে মাথা ব্যথা হলো। মনে পড়ল স্কুলে যেতে হবে। রুক্ষ চুলগুলো আছড়ে বেনুনি করে তৈরি হয়ে নিচে নেমে আসে। পিঙ্কিও ততক্ষণে তৈরি হয়ে খাওয়ার টেবিলে হাজির। চেয়ারের কাছে যেতেই সবার নজর এড়িয়ে মুখ ভেঙচি কাতর। এমনিতেই অন্তপুরে শান্তি নেই, চিন্তায় তার ওপর এই মেয়েটার ঢং। নির্বে খেয়ে বেরিয়ে আসল বাড়ি ছেড়ে। চলন্ত পা দুটোর গতি ধিমে হয় বড় প্রাচীরের সম্মুখে। নেম প্লেটে জলজল করছে সরণিকা। আপাতত গেট পেরিয়ে এখানেই ঢুকতে হবে ওর। তারপর শিমুলের সাথে স্কুলে। বিশাল বড় বাড়ি। মহানন্দ গ্রামে, কাল্পনিক এই বাড়িটা, অর্থাৎ শিমুলদের বাড়ি সব থেকে বিশাল। তারপর ধরা হয় ওদের বাড়ি। বিশাল হবেই না কেন? অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন শিমুলের দাদা। আগে ছিল সম্পদের শক্তি, আর এখন রাজনৈতিক শক্তি। বাপ ভাই সব রাজনীতিতে যুক্ত। ওদের বাড়িতে আবার এমন নেই। বাবা চাচা ভাই মিলে গ্রামে ছোটখাটো ব্যবসা সামলায়। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই এখানে আসা হয় ওর। আসতেও পারে স্বাচ্ছন্দ্যে, কেননা শিমুলের দু ভাই শহুরে। শুনেছে অতীব ভাব বেড়েছে তাদের। রাজনীতির কারণে শহরেই থাকে, তাই তত একটা গ্রাম মুখ হয় না। যদি সেই মানুষটা থাকতো তাহলে ভুল করেও এদিকে পা মারাত না ও। তাছাড়া এ বাড়িতে পা মারানো ওদের বাড়ির সবার জন্য নিষিদ্ধ। একটা গভীর সম্পর্ক আছে এই বাড়ির সাথে। ওর লজ্জা ভয় দূর করতে শিমুল তো বুঝিয়ে সুঝিয়ে বলেছে, যদি ভাইয়া আসে তাহলে তোকে আগে জানিয়ে দেব, তখন না হয় আমাদের বাড়িতে আসিস না। এখন আয়।